বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ঢাকা ৬ আসনের আজকের এই সেন্টার কমিটির দায়িত্বশীল ভাইদের নিয়ে সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত প্রিয় সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী অফিস সেক্রেটারি, সাবেক ছাত্রনেতা কামরুল হাসান হাসান, আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি, কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, আমাদের পটুয়াখালী বাউফলের কৃতি সন্তান এবং বাউফল আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। উপস্থিত আছেন আজকের এই ঈদ পুনর্মিলনী এবং সেন্টার কমিটির দায়িত্বশীল সমাবেশে ঢাকা ৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য কামাল হুসাইন। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি, যার জন্য আমাদের আজকের আয়োজন, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সহকারী সেক্রেটারি, বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় BIU সহযোগী অধ্যাপক, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, আমাদের সকলেরই পরিচিত এবং ইতিমধ্যেই ঢাকা ৬ আসনের গণমানুষের নেতায় যিনি পরিণত হয়েছেন, আমাদের সকলেরই প্রিয় প্রাণপ্রিয় ডক্টর আব্দুল মান্নান। আমাদের মাঝে শহীদ পরিবারের সম্মানিত দুইজন পিতা, আমাদের গর্বিত পিতা উপস্থিত আছেন। শহীদ জুনায়েদের গর্বিত পিতা জামাল ভাই, শহীদ আনাসের গর্বিত পিতা আমাদের শ্রদ্ধেয় পলাশ ভাই, উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্র শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সভাপতি সহ নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় আজকের উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আল্লাহ রাব্বুল আলামিন ত্যাগ এবং কোরবানির চেতনায় ঈদুল আজহার শিক্ষার আলোকে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ঢেলে সাজানোর জন্য আমার সময়, শ্রম, মেধা, প্রতিভা, অর্থ, সম্পদ সব কিছুকে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, দেশের জন্য উৎসর্গ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন ত্যাগ এবং কোরবানির আলোকে নিজেদের জীবনকে গড়ে তোলার তৌফিক দান করুন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে
দাবি দেওয়া এসেছে, দাবি দিয়ে এসেছে। আমাদের প্রথম দাবি ছিল যে শহীদদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় অভিষিক্ত করতে হবে। আমরা বলেছিলাম শহীদ পরিবারের পুনর্বাসনের জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা আহতদের ব্যাপারে দাবি করেছিলাম তাদের সুচিকিৎসার জন্য প্রয়োজনে দেশের বাইরে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাদেরকে পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে। আমরা বলেছিলাম যে রাষ্ট্রীয় মর্যাদায় যারা আহত হয়েছেন তাদেরকেও রাষ্ট্রীয় মর্যাদায় অভিষিক্ত করতে হবে। আমরা এটি 5 আগস্টের পর থেকেই বলে আসছি। সরকার এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেছে, কিন্তু সেই পদক্ষেপটি খুব বেশি গুছানো নয়, খুব বেশি দৃশ্যমান নয়, এবং শহীদ পরিবারগুলোকে সরকার শহীদ পরিবার এবং আহত পরিবারগুলোকে সরকার তেমন দৃষ্টি আকর্ষণ করতে পারেননি। এখনো আহত এবং শহীদ পরিবারের সদস্যদের দুঃখ রয়ে গেছে, কষ্ট রয়ে গেছে। সরকারের পক্ষ থেকে যে ধরনের পদক্ষেপ তারা আশা করেছিলেন সেই পদক্ষেপ এখন পর্যন্ত সরকার গ্রহণ করতে পারেনি। সরকার একটি গেজেট করেছেন, সেই গেজেটের মধ্যেও অনেক শহীদের নাম নেই। এখন পর্যন্ত আহতদের নিয়ে সরকার তেমন কোনো পরিকল্পনা করতে পারেনি। 8 মাস আমরা পার করেছি। অগাস্ট মাসে, অর্থাৎ আমরা 10 মাস ইতিমধ্যে পার করেছি। এই 10 মাস একটি শহীদ পরিবার কিভাবে তাদের জীবন ধারণ করছে, একটা আহত ক্ষতিগ্রস্ত পরিবার কিভাবে তাদের জীবন ধারণ করছেন, তাদের সন্তানরা পড়ালেখা করতে পারছেন কিনা, তাদের পরিবারের সদস্যরা পরিবার পরিচালনায় কিভাবে ভূমিকা পালন করছে, কি অমানবিক কষ্ট তাদের রয়েছে, এই বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা ছিল, রাষ্ট্র সেটি করতে পারেনি। এরপরও রাষ্ট্র যতটুকু করেছে, দেরিতে হলেও আমরা রাষ্ট্রকে ধন্যবাদ জানাই, এবং কম সময়ের মধ্যে শহীদ এবং আহতদের ব্যাপারে রাষ্ট্রের সুনির্দিষ্ট ঘোষণা জানানোর জন্য শহীদ পরিবারের সদস্য এবং আহতদের নিয়ে সরকারের উদ্যোগে চীন মৈত্রী সম্মেলনের মতো বড় জায়গায় বড় ধরনের একটি দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করে শহীদ পরিবারের কথা শোনা উচিত, তাদের আহতদের বক্তব্য শোনা উচিত, এবং তার আলোকে পরবর্তী পদক্ষেপগুলোকে নির্ধারণ করা উচিত বলে আমরা মনে করি। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় শহীদদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন, তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। শহীদের যে মর্যাদা, সেই মর্যাদার আলোকে এই পরিবারের মর্যাদাকেও যেন আল্লাহ কবুল করে নেন। আহত যারা হয়েছেন, ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন, স্বাভাবিক জীবনে ফিরে আসা তৌফিক দান করেন, সেই দোয়া করেন। সম্মানিত ভাইয়ের আমার, আমরা চেয়েছি, সব সময় শুরু থেকে আমরা বলে আসছি, একদিকে যেমন সরকারের কাছে দাবি জানিয়েছি, অন্যদিকে আমরা বাংলাদেশ জামাত ইসলামী আমাদের দায়িত্ববোধের জায়গা থেকেই আমরা আহত পরিবারের পাশে দাঁড়িয়েছি, তাদের সুচিকিৎসার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি, আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে সেটি করেছি।
আপনারা জানেন যে আমরা প্রতিটি শহীদ পরিবারকে আমরা কোনো দলের মধ্যে বিভাজন করি নাই। আমরা সকল শহীদ পরিবারের কাছে জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে সাহস দেওয়ার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং খুবই কঠিন মুহূর্তে তাদেরকে ধৈর্য ধারণের ক্ষেত্রে পাশে দাঁড়িয়ে উৎসাহিত করার জন্যই আমরা তাদেরকে আর্থিক অনুদান দিয়েছি। শুধু তাই নয়, আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী শহীদ পরিবারের যারা শহীদ হয়েছেন তাদের নিয়ে 2500 পৃষ্ঠা 10 খণ্ড বই আকারে 4 কালার বই বের করেছেন এবং আমিরে জামাত এটা 5 মাসের মাথায় এটা সারা দেশে একযোগে তিনি এই বইয়ের মোড়ক উন্মোচন করেছেন। এখানে প্রায় 750 মতো শহীদের তালিকা রয়েছে। এরপরে আরও বেশ কিছু তালিকা আমাদের হাতে ছিল, জামাত ইসলামের হাতে। আরও 2টি বই ইতিমধ্যে শেষ পর্যায়ে এবং প্রত্যেকটি বইকে আমরা ইংরেজি, আরবিক এবং বাংলা 3 ভাষায় আমরা এটা প্রস্তুত করছি। গোটা বাংলাদেশের 5ই আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী এই কাজটি হবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যাতে করে ভবিষ্যতে কেউ ইতিহাসকে বিকৃত করতে না পারে, ইতিহাসকে নিজের পকেটস্থ করতে না পারে অতীতের সরকারগুলোর মতো। ভবিষ্যতে যেন কেউ এটি করতে না পারে। বাংলাদেশ জামাত ইসলামী এটি একটি রাষ্ট্রের কাজ, কিন্তু জামাত ইসলামী একটা দায়িত্বশীল সংগঠন হিসাবে সারা বাংলাদেশে টিম পাঠিয়ে মাসের পর মাস কষ্ট করে এই ধরনের একটা ঐতিহাসিক কাজ সম্পাদন করেছে। আলহামদুলিল্লাহ। আমি যেটি বলছিলাম যে আমরা চেয়েছি সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের একটি নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতায় বুঝিয়ে দেবেন। এটা আমরা বলেছি। নির্বাচিত সরকারের হাতে তাদেরকে ক্ষমতা বুঝিয়ে দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রধান দায়িত্বই হচ্ছে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দেয়া। কিন্তু এই জন্য প্রয়োজন শর্ত 3টি। 1 নম্বর শর্ত আমরা সবসময় বলেছি, নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হবে, সুষ্ঠু করতে হবে এবং নির্বাচনকে ফেয়ার করতে হবে, ক্রেডিবল ইলেকশনে পরিণত করতে হবে। এই জন্য আমরা দাবি জানিয়েছি যে নির্বাচন কমিশনকে সংস্কার করতে হবে, নির্বাচনের আইন বিধি সংস্কার করতে হবে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার ক্ষেত্রে সরকারকে এবং নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি গণহত্যাকারী ফ্যাসিস্ট অপশক্তির বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দৃশ্যমান জায়গায় নিয়ে আসতে হবে। যদি এই 2টি শর্ত পূরণ করা না হয় তাহলে আমরা বারবার বলছি, আজকেও বলছি, তাহলে আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচন এদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না, শহীদ পরিবারের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না, আহতদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন না। শুধু তাই নয়, যেনভাবে যে নির্বাচন হবে সেই নির্বাচন আবারও নতুন করে ফ্যাসিবাদের আরেকটি অধ্যায়ের সূচনা করবে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সংগ্রামী ভাইরা আমার, আপনারা দেখছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে নির্বাচন ব্যবস্থা সংস্কার করা যায়,
কিভাবে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করা যায়। বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচন কমিশন সংস্কারের পাশাপাশি রাষ্ট্র ব্যবস্থার গুরুত্বপূর্ণ দিকগুলোর সংস্কার করা প্রয়োজন, না হলে ফ্যাসিবাদ আবার ফিরে আসে। কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনারা জানেন যে কোন কোন রাজনৈতিক দল নির্বাচন 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 জপতে তারা ইতিমধ্যেই জনগণের কাছে এটি প্রমাণ করেছে, তাদের তৎপরতা দিয়ে প্রমাণ হয়েছে, বিচার হলে হবে, না হলে না হোক, সংস্কার হোক বা না হোক, আগে নির্বাচন হতে হবে, আগে নির্বাচন হতে হবে। এই ধরনেরই একটা মেসেজ তারা জনগণের কাছে দিচ্ছে, নাকি বলেন? খুবই দুর্ভাগ্যজনক। এটা জন আকাঙ্ক্ষার পরিপন্থী, শহীদ পরিবারের প্রত্যাশার পরিপন্থী, প্রত্যাশার সাথে সাংঘর্ষিক। যারা আহত তাদের চিন্তা এবং প্রত্যাশার সাথে সাংঘর্ষিক। আমরা অবশ্যই নির্বাচন চাই। নির্বাচনের আগে আমাদেরকে অবশ্যই এই শর্তগুলোকে পূরণ করতে হবে। এই জন্য সরকার যে প্রচেষ্টা চালাচ্ছে, ঘোষিত তারিখের মধ্যে নির্বাচনের জন্য সরকারকে দ্রুততম সময়ের মধ্যে এই দুইটি মৌলিক কাজ, বিচার এবং সংস্কার আর লেভেল প্লেইং ফিল্ড, এটি নিশ্চিত করেই নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচন দিতে হবে। প্রিয় ভাই আমার, 5ই আগস্টের পরে আমরা মনে করেছিলাম বাংলাদেশের জনগণ মনে করেছিল যে আমরা স্বস্তির সাথে, নিরাপত্তার সাথে আমরা স্বাভাবিক জীবন যাপন করতে পারি। রাষ্ট্রীয় নিপীড়ন থেকে এদেশের জনগণ মুক্তি পেয়েছে, রাষ্ট্রীয় সন্ত্রাস থেকে মুক্তি পেয়েছে, ফ্যাসিবাদ থেকে দেশের জনগণ মুক্তি পেয়েছে। কিন্তু ফ্যাসিবাদের দোসররাও এখনো সরকার, রাষ্ট্র এবং সমাজের বিভিন্ন স্তরে স্তরে তারা জেগে বসে আছে। আমরা এখনো দেখছি এদেশের জনগণের কাছে পরিষ্কার, এখনো বাংলাদেশে খুন হয় কেন? কারা খুন করেন? কারা সন্ত্রাস করছেন? কারা নির্দলের কর্মীদেরকে হত্যা করছেন? কারা ধর্ষণ করছেন? কারা লুটপাট করছেন? কারা চাঁদাবাজি করছেন, টেন্ডারবাজি করছেন? জনগণের কাছে আজকে দিবালোকের মতো পরিষ্কার। খুবই দুর্ভাগ্য, আজকে না ফ্যাসিস্ট অপশক্তি বাংলাদেশে নেই, তাহলে প্রতিদিন এই সমস্ত দুর্ঘটনা কারা করছেন, কিভাবে করছেন, কোন স্বার্থে করছেন? আজকে দেশের জনগণের কাছে এটি পরিষ্কার। আমাদের আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই। সোশ্যাল মিডিয়ার যুগে জনগণ প্রতিনিয়ত এটি জেনে যাচ্ছে। একটি দল মনে করছেন নির্বাচন হবে আর প্রতীক দেখে দেশের জনগণ ভোট দেওয়ার জন্য বসে আছে। কি আগামী দিনে শুধুমাত্র প্রতীক দেখেই জনগণ ভোট দেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়বেন, সেই পরিস্থিতি হবে? সেই আশায় গুড়ে বালি, সেই পরিস্থিতি তৈরি হবে না বাংলাদেশে। বাংলাদেশে 20 বছর যাদের বয়স, এবার যারা ভোটার হয়েছে 35 বছর পর্যন্ত যাদের বয়স, এদের সংখ্যা বাংলাদেশে 35%। এই 35% তরুণ, যুবক, এই জেনারেশন, তারা ভোট দেওয়ার সুযোগ পায়নি। বিগত 15-20 বছরে তারা ভোট দেওয়ার সুযোগ পায়নি। তাদের নেতৃত্বেই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। যাদের স্লোগান উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। যাদের স্লোগান আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই। যাদের স্লোগান আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। এই 35% ইয়াং জেনারেশন, তরুণ, যুবক, ছাত্র, তারা শুধুমাত্র মার্কা দেখেই ভোট দেওয়ার জন্য দৌড়াবেন না। তারা নতুন বাংলাদেশ এনেছেন, নতুন বাংলাদেশের ভিত্তি
ভিত্তি স্থাপনের জন্য, নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুঃশাসন মুক্ত, বৈষম্যহীন, ন্যায় বিচারের, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাদেরকে আগামী দিনে ভোট দেবে, দিতে হবে, তারা কল্পনা করছেন এবং সিদ্ধান্ত নিয়ে ফেলছেন তারা আগামী দিনে কাদেরকে ভোট দেবেন। তারা বলেন যে যাদের আগামী দিনে নির্বাচনে ভালো করার সুযোগ নেই তারাই শুধুমাত্র ভোটের ব্যাপারে পিছুটান। বাংলাদেশ জামাত ইসলামী সকল গ্রহণযোগ্য নির্বাচনে স্বাধীনতা পরবর্তী অংশগ্রহণ করেছে। বাংলাদেশ জামাত ইসলামী একটি নির্বাচনমুখী দল। নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পালাবদল হবে, সেই গণতান্ত্রিক চিন্তা এবং দৃষ্টিভঙ্গি লালন করেই বাংলাদেশ জামাত ইসলামী সমস্ত গ্রহণযোগ্য নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আগামী দিনেও একটা নির্বাচনমুখী দল হিসাবে জামাত ইসলামী আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য ইতিমধ্যে 300 আসনে প্রার্থী প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে। আলহামদুলিল্লাহ। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনের ব্যাপারে জামাত ইসলামের পিছুটান নেই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি নিপীড়িত জনগোষ্ঠী, বিধ্বস্ত বিপর্যস্ত জনগোষ্ঠী, এদেশের তরুণ এবং ছাত্র যুবক যারা তাদের জীবন দিয়ে নতুন বাংলাদেশ এনে দিয়েছে, তারা আগামী দিনে সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য একটা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এবার বাংলাদেশ জামাত ইসলামীকেই বেছে নেবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে আপনারা জানেন জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল। এটি শেখ হাসিনার জন্য বুমেরাং হয়েছে। জামাত ইসলামীর নিষিদ্ধ হওয়াকে প্রত্যাহার করতে হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে। জামাত ইসলামীর নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল, জামাত ইসলামীর প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল। আমরা উচ্চ আদালতের রায় পেয়েছি। নির্বাচন কমিশন ইতিমধ্যে রায়ের প্রেক্ষিতে ঘোষণা দিয়েছেন আমরা আমাদের নিবন্ধন এবং দাড়িপাল্লা আমরা আবারও ফিরিয়ে পাচ্ছি, সময়ের ব্যাপার মাত্র। আমাদের ওরা নিশ্চিহ্ন করতে চেয়েছিল। আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে 11 জনকে ফাঁসি দিয়ে জেলের ভিতরে এবং বাইরে হত্যা করা হয়েছে। 500 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। 20,000-এর অধিক মামলা দিয়ে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করা হয়েছিল। লক্ষ লক্ষ নেতাকর্মী মানবেতর জীবনযাপন করেছেন, না বাড়িতে থাকতে পেরেছেন। খোলা আকাশের নিচে তাদেরকে থাকতে হয়েছে। তারা ঘর ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, ব্যবসা ছাড়া হয়েছে, চাকরি ছাড়া হয়েছে। প্রিয় ভাইরা আমার, আমাদের কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে ওয়ার্ড অফিস পর্যন্ত প্রত্যেকটা অফিস বন্ধ করে দেওয়া হয়েছিল। রাজপথে আমাদেরকে মিটিং, মিছিল, সমাবেশ কোনটাই করতে দেওয়া হয়নি। আমরা অনুমতি চেয়েছি, অনুমতি দেওয়া হয়নি। এরপরে দেশবাসী সাক্ষী হাজারো জুলুম, নিপীড়ন, নির্যাতনের মুখেও আমরা ফ্যাসিস্ট অপশক্তির যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা কর্মসূচি দিয়ে মাঠে ভূমিকা পালন করেছি। এদেশের জনগণ তা দেখেছে। প্রিয় ভাইরা আমার, জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করা যায় না, জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করা যাবে না। যারা জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল তারাই আজকে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী লাখো নিপীড়নের পরেও আজকে আল্লাহর অশেষ মেহেরবানি বাংলাদেশের রাজনীতিতে একটি অন্যতম সিদ্ধান্তকারী দল হিসাবে জনগণের মাঝে টিকে আছে এবং টিকে থাকবে, ভবিষ্যতেও টিকে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, রাত হয়েছে, আমি কথা লম্বা করতে চাই না।
বাংলাদেশ জামাত ইসলামী হাজারো প্রতিকূলতার মাঝেও আপনারা দেখেছেন ব্যাপক ভিত্তিক সোশ্যাল ওয়েলফেয়ার কার্যক্রম আমরা পরিচালনা করেছি। যেখানেই মানবিক বিপর্যয়, যেখানে অ্যাক্সিডেন্ট, যেখানেই নদী ভাঙন, যেখানেই বন্যা, সবার আগে আমিরে জামাত ছুটে গিয়েছেন। কি আর রাজনৈতিক দল বাংলাদেশে নাই যারা আগামী দিনে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন? তারা কোন সামাজিক কাজে কোথায় ছিলেন? 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে তারা কোথায় ছিলেন? কি করেছেন তারা শহীদ পরিবারের জন্য? কি করেছেন তারা আহতদের জন্য? কি করেছেন তারা? কোথায় ছিলেন তারা? আবার মানুষের বিপদ যেখানে, সেখানে জামাত ইসলামী। আপনারা কোথায় ছিলেন? কোথায় থাকেন? জনগণের জন্য রাজনীতি করার কথা বলেন, দলীয় স্বার্থ, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ এবং জনগণের স্বার্থে, একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে, জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার জন্য যে সংস্কার প্রয়োজন, গণহত্যাকারীদের যে বিচার প্রয়োজন, এটুকুর জন্য যে ধৈর্য ধরা দরকার, সেই ধৈর্যও আপনারা ধরতে পারছেন না। এদেশের জনগণের চোখ কান খোলা। সোশ্যাল মিডিয়ার কারণে আগে একটা কথা বলে দিলেই চলতো, তাই না? এখন আর চলে? ঘরে ঘরে মোবাইল ফোন, গোটা দুনিয়া তাদের হাতে। সুতরাং জামাত ইসলামী বাংলাদেশের ভূমিকা, ইসলামী ছাত্র শিবিরের ভূমিকা, রাজনৈতিক দলগুলোর তৎপরতা এবং ভূমিকা, এটা দেশের জনগণ প্রতি মুহূর্তে পর্যবেক্ষণ করছে এবং আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য কাদেরকে ভোট দেওয়া উচিত সেই ব্যাপারে দেশের জনগণ মুখিয়ে আছে। সময় মতো তারা তাদের পছন্দের দলকে ইনশাআল্লাহ ভোট দিয়ে আগামী দিনে সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য একটা মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তারা নিজেদের সর্বশক্তি নিয়োগ করবে ইনশাআল্লাহ। জামাত ইসলামীর প্রতি মানুষের আস্থা এবং ভালোবাসা তাই তো বেড়ে গিয়েছে। আমাদের নেতৃবৃন্দ আপোষ করেন নাই, জীবন দিয়েছেন। আমাদের নেতাকর্মীরা আপোষ করেন নাই, ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করেছেন। আমরা বাংলাদেশের জন্য জীবন দিয়েছি, আমরা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছি, আমরা ইসলামের জন্য জীবন দিয়েছি, আমরা স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য জীবন দিয়েছি। আমরা কোন আধিপত্যবাদী শক্তির কাছে আমাদের নেতৃবৃন্দ মাথা নত করে নাই, কোন আধিপত্যবাদী শক্তির কাছে আমরাও মাথা নত করি নাই, আগামী দিনেও আমরা মাথা নত করব না। প্রিয় ভাইরা আমার, আজকে বাংলাদেশ জামাত ইসলামের ব্যাপারে এদেশের জনগণের আস্থা এবং ভালোবাসার জায়গা তৈরি হয়েছে। এদিকে আমাদেরকে কাজে লাগাতে হবে, এদিকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসাবে গ্রহণ করে, এদিকে আমানত হিসাবে গ্রহণ করে প্রতিটি মুহূর্তকে আগামী দিনের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য, নির্বাচনী যুদ্ধের জয়লাভের জন্য আমাদেরকে নিজ নিজ অবস্থান থেকে ঐতিহাসিক অবদান রাখার জন্য আমাদেরকে এখন থেকেই সক্রিয়ভাবে ময়দানে ভূমিকা পালন করতে হবে। প্রিয় ভাইরা আমার, 2 নম্বর কথা হচ্ছে প্রতিটি ভোট সেন্টারে, প্রতিটি ভোট সেন্টার এবং সেন্টার কমিটির সদস্য যারা রয়েছেন তাদের মনে রাখতে হবে এই সেন্টারের আওতাধীন যাবতীয় ভোটার হচ্ছে আপনাদের আমানত। সকল ভোটার আপনাদের আমানত। এই ভোটারদের কাছে ব্যাপকভাবে ইসলামের আদর্শিক সৌন্দর্যকে পৌঁছাতে হবে। জামাত ইসলামীর কর্মসূচি এবং ভূমিকা, তৎপরতা
ভোটারদের কাছে পৌঁছাতে হবে। বিশেষ করে ঢাকা 6 আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডক্টর মান্নানের নামকে প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি মানুষের অন্তরে পৌঁছে দেওয়ার জন্য আপনাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। একবার পৌঁছালে হবে না, প্রতি সপ্তাহে একবার করে প্রতিটি মানুষের কর্ণকুহরে ডক্টর আব্দুল মান্নান বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামের আদর্শিক সৌন্দর্যকে পৌঁছে দেওয়ার জন্য আপনাদেরকে ভূমিকা পালন করতে হবে। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। মানুষের কল্যাণ এবং মুক্তির জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো পথই হচ্ছে সর্বোত্তম পথ। অন্য কোনো পথ মানুষের মুক্তি দিতে পারেনি, পারছে না এবং পারবে না। আমরা একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যেখানে সব মানুষ তাদের নিজ নিজ অধিকার পাবে, প্রত্যেক মানুষ নিরাপত্তা পাবে, তাদের অধিকার পাবে, তাদের স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পাবে। আমাদের দেশের মানুষ কি চায়? নিরাপত্তা চায় কর্মক্ষেত্রে, মাঠে ঘাটে, নিরাপত্তা চায় বাড়িতে নিরাপদে ঘুমানোর, চাই কথা বলার স্বাধীনতা, চাই স্বল্প মূল্যে বাজারঘাট করে যেন জীবনটা চালাতে পারে। এই তো চাই আমার দেশের মানুষ। তাদের তো বেশি চাওয়া পাওয়া নেই। এটি ইসলামী সমাজ, ইসলামী ওয়েলফেয়ার স্টেট, সমাজ কল্যাণমূলক রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়, এটি যেভাবে নিশ্চিত হবে অন্য কোনো জীবন বিধানের মাধ্যমে তা সম্ভব নয়। এটি আপনাকে পরিষ্কার করতে হবে। নির্বাচন কমিটির এই সময়ের 3 নম্বর কাজ হচ্ছে সমাজের প্রভাবশালী, বাড়িওয়ালা, বিশিষ্ট ব্যক্তিদেরকে তালিকা তৈরি করতে হবে, যারা সমাজ নিয়ন্ত্রণ করে, যারা মহল্লা নিয়ন্ত্রণ করে, যারা ব্যবসা নিয়ন্ত্রণ করে, যারা একটা এলাকা নিয়ন্ত্রণ করে, যারা পাড়া নিয়ন্ত্রণ করে, যারা রোড নিয়ন্ত্রণ করে, এই সমস্ত প্রভাবশালী বাড়িওয়ালা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তালিকা তৈরি করে তাদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। তাদের কাছে ইসলামের আদর্শিক সৌন্দর্য পৌঁছাতে হবে। তাদের কাছে জামায়াত ইসলামীর কর্মসূচি পৌঁছে দিতে হবে, জামায়াত ইসলামীর ভূমিকা পৌঁছে দিতে হবে। তাদের কাছে আমাদের প্রার্থী ডক্টর আব্দুল মান্নানকে কার্যকরভাবে উপস্থাপন করতে হবে, তাদের অন্তরে যেন জায়গা করে দেয়। যদি প্রভাবশালী লোকদেরকে যদি আপনারা কাছে টানতে না পারেন, সম্পর্ক উন্নয়ন করতে না পারেন, তাহলে আগামী দিনে নির্বাচনী ময়দানের পরিবেশটা ঘোলাটা করার জন্য তারাই যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে সমাজের প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ লোকদের সাথে আমাদের ভালো সম্পর্ক স্থাপনের জন্য চেষ্টা করতে হবে। এটা নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তাদের তালিকা তৈরি করে তাদের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য আপনারা আজকে থেকেই, আগামীকালকে থেকেই আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন ইনশাআল্লাহ। 4 নাম্বার হচ্ছে জামায়াত ইসলামীর বিরুদ্ধে অপপ্রচারের ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে। সোশ্যাল মিডিয়ায় ষড়যন্ত্রমূলকভাবে বহু কথা ছেড়ে দেওয়া হবে, লিফলেটের মাধ্যমে বহু কথা ছেড়ে দেওয়া হবে। আবার একের পর এক অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দিয়ে আপনাকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করবে। আপনি তো বিভ্রান্ত হবেন না, কিন্তু জনগণ বিভ্রান্ত হওয়ার সুযোগ থাকবে। এই জন্য আগে নিজের অবস্থানকে সুদৃঢ় করা প্রয়োজন এবং জামায়াত ইসলামী বা আমাদের প্রার্থীর বিরুদ্ধে যে সমস্ত অপপ্রচার আসবে সেগুলো অপনোদনের জন্য আপনাদেরকে সজাগ সচেতন থাকতে হবে। যেটি শুনবেন সেটি বিশ্বাস করবেন না। শোনার পরে কারা এটা বলছে, কোন সূত্র থেকে আসছে সেটি দেখে তারপরে
আপনি এই বিষয়ে পাল্টা উত্তর রেডি করে বিভ্রান্ত মানুষগুলোকে আবারও সঠিক চিন্তার জায়গায় নিয়ে আসার জন্য আপনাকে ভূমিকা পালন করতে হবে। কি পারবেন তো ইনশাআল্লাহ? 5 নম্বর হচ্ছে ব্যাপক ভিত্তিক সমাজ কল্যাণমূলক কাজ করতে হবে। দল মতের ঊর্ধ্বে উঠে সমাজ কল্যাণমূলক কাজ করতে হবে। প্রিয় ভাইরা আমার, দল মতের ঊর্ধ্বে উঠে ব্যাপকভাবে সামাজিক কাজ করতে হবে। ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে সামাজিক কাজ করতে হবে। সামাজিক কাজ ইবাদতের মানসিকতা নিয়ে মানুষের অন্তরে আমরা জায়গা করে নেওয়ার জন্যই, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই আমরা ব্যাপক ভিত্তিক সামাজিক কাজ করব। সেন্টার কমিটি প্রতিনিয়ত মানুষের সুবিধা অসুবিধায় সমস্যার সমাধানে আপনাকে পাশে দাঁড়াতে হবে, ভূমিকা পালন করতে হবে। এই ব্যাপারে দুর্বলতা প্রদর্শন করলে হবে না। সবসময় আমরা মনে করি সামাজিক কাজ করার জন্য টাকার প্রয়োজন, কিন্তু টাকা ছাড়াও প্রচুর সামাজিক কাজ করা যায়। কম খরচে অনেক সামাজিক কাজ করা যায়। আপনি রাস্তা পরিষ্কার করুন, মসজিদ পরিষ্কার করুন, নর্দমা পরিষ্কার করুন, আপনি মশক নিধন অভিযান চালান, আপনি মশারি বিতরণ করুন, শীতকালে আপনি কম্বল বিতরণ করুন, আপনি স্বাস্থ্যসেবা, রক্তের প্রয়োজন সেটা দিন, অক্সিজেনের প্রয়োজন সেটা দিন। অক্সিজেন, রক্ত থেকে শুরু করে এগুলো আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার প্রতিষ্ঠান আছে, এই সব প্রতিষ্ঠান আপনাদেরকে সহযোগিতা করতে পারবে। অ্যাম্বুলেন্স প্রয়োজন, ঢাকা মহানগরী দক্ষিণে 10টি অ্যাম্বুলেন্স রয়েছে, চাহিদা মাত্র অ্যাম্বুলেন্স এসে উপস্থিত হবে ইনশাআল্লাহ, একদম স্বল্প মূল্যে। আর যার এটুকুও পরিশোধ করার ব্যবস্থা নেই, দরকার হলে ফ্রি দেবো আমরা ইনশাআল্লাহ। এটা আমরা সব সময় করে আসছি, এটা ভোটের জন্য না, এটা সব সময় আমরা। সুতরাং আপনি উদ্যোগ নিলেই বহুমুখী সামাজিক কাজ করা সম্ভব, সেটি আপনাকে করতে হবে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে সেন্টারের চারিপাশে, এটা যদি সেন্টার হয় এর চারিপাশে লাগোয়া এলাকায় 8 ধরনের ইউনিট করতে হবে। পুরুষ ইউনিট, মহিলা ইউনিট, ছাত্র ইউনিট, ছাত্রী ইউনিট, যুব ইউনিট, শ্রমিক ইউনিট, ওলামা ইউনিট এবং পেশাজীবী ইউনিট। এই 8 ধরনের ইউনিট সেন্টারের চারিপাশে গড়ে তুলতে হবে। প্রত্যেকটা সেন্টারের চারিপাশে 8 ধরনের ইউনিট গড়ে তুলতে হবে। প্রত্যেকটা ইউনিট একাধিক ইউনিটে পরিণত করবেন। যেখানে ইউনিট করা সম্ভব নয় কমিটি করবেন, এটাই পরবর্তীতে দাওয়াত ইউনিট এবং পূর্ণাঙ্গ ইউনিটে পরিণত হবে, নাকি বলেন? 7 নাম্বার হচ্ছে বুথ ভিত্তিক কমিটি গঠন করতে হবে। প্রতিটি বুথে কমিটি তৈরি করতে হবে। এখন বুথ কোথায় পাবেন? আপনার সেন্টারে যে কয়টা বুথ, 6টা, 7টা, 8টা, আপনি সেই কয় ভাগে ভোটার এলাকাটিকে ভাগ করবেন। এত নম্বর বাড়ি থেকে এত নম্বর বাড়ি পর্যন্ত, উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে, এই অংশটুকু হচ্ছে বুথ নাম্বার 1। কি বুঝতে পেরেছেন? এইভাবে আপনি পুরো এলাকাটাকে, আপনি 6টা বুথ হলে 6 ভাগে ভাগ করবেন। কারণ পুরুষ এবং মহিলা বুথ ভাগ থাকে, কিন্তু ভোটের আগের দিন পর্যন্ত পুরুষ মহিলার তো অবস্থান একসাথে, নাকি বলেন? এই জন্য আমরা যে কয়টা বুথ, ওখানে আমরা বুথ ভিত্তিক এলাকা ভাগ করে নিব। প্রতি এলাকায়, প্রতি বুথ এলাকায় আমরা বড় কমিটি গঠন করব। একজন সমাজের প্রভাবশালী ব্যক্তিকে দিয়ে আমরা সভাপতি করব, গণ্যমান্য ব্যক্তিকে। সহসভাপতি কয়েকজন, সেক্রেটারি হবে একজন, অর্গানাইজার, সংগঠনের সংগঠক একজন, তাকে দিয়ে আমরা সেক্রেটারি করব। সহসভাপতি, সহকারী সেক্রেটারি অনেকগুলো করব। সব মিলিয়ে 51 সদস্য বিশিষ্ট অথবা 71 সদস্য বিশিষ্ট, 101 সদস্য বিশিষ্ট, তারপরে 151 সদস্য বিশিষ্ট, যত বড় কমিটি করা যায়। এলাকার গণ্যমান্য ব্যক্তি সবাইকেই এই কমিটির সাথে সম্পৃক্ত করতে হবে। এভাবে এলাকার সব গুরুত্বপূর্ণ ব্যক্তি যেন আপনার কমিটির সাথে থাকে। তাহলে বুথ ভিত্তিক কমিটি গঠনের জন্য একটা সময় দিয়েছি আমরা। সময়টা হচ্ছে এই জুলাই মাসে 30শে জুলাইয়ের মধ্যে
না জুন, সরি, 30শে জুনের মধ্যে বুথ ভিত্তিক কমিটি গঠন সম্পন্ন করতে হবে। কে মনে থাকবে? 30শে জুনের মধ্যে বুথ ভিত্তিক কমিটি গঠন সম্পন্ন করতে হবে। এখন যারা সেন্টার কমিটির সভাপতি এবং সেক্রেটারি আছেন তারা হাত উঠান। সেন্টার কমিটির সভাপতি এবং সদস্য সচিব হাত উঠান। ওই কয়জন নাকি? ভালো করে হাত উঠান, বুঝেন নাই? সেন্টার কমিটি মানে কেন্দ্র কমিটির সভাপতি আর সদস্য সচিব, এই দুইজন হাত উঠান। ভোট কেন্দ্রের সভাপতি এবং সেক্রেটারি মানে সদস্য সচিব, আর একটু হাত উঠান। তা আপনারা কই? বাকি লোকেরা কই? মাত্র এই কয়জন কেন? সেন্টার তো 76টা, তো এখানে তো মানে 40ও নাই সভাপতি সেক্রেটারি মিলে। তা আপনারা গড়ে, আমরা তো বলেছি প্রতি সেন্টার মানে ভোট কেন্দ্রের পরিচালক বা সভাপতি আর সদস্য সচিবের 2 জন সহ 10 জন করে উপস্থিত হওয়ার জন্য। তা আপনারা উপস্থিত হয়েছেন অনেক, কিন্তু সভাপতি এবং বা পরিচালক এবং সদস্য সচিব কোথায়? মাত্র কয়জন? এটা তো ভালো রিপোর্ট হলো না। 8 নাম্বার হচ্ছে ভোটারদের মধ্যে যুবক যারা তাদেরকে সংগঠিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। আলেম যারা দল মতের ঊর্ধ্বে আলেমদেরকে সংগঠিত করার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। আর শ্রমিক যারা তাদেরকে সংগঠিত করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে। তাহলে যুবক, ওলামা এবং শ্রমিক, এই ভোট কেন্দ্রের আওতায় যে সমস্ত ভোটার রয়েছে এর মধ্যে এই 3 ক্যাটাগরির মানুষকে আলাদাভাবে সংগঠিত করার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে। আগামী দিনে আল্লাহর মেহেরবানি, আগামী দিনে দেখবেন যে ইসলামী জনতার বাক্স একটাই হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, 9 নাম্বার হচ্ছে সেন্টার কমিটির পুনর্গঠন করতে হবে। সেন্টার কমিটির পুনর্গঠন অর্থাৎ সেন্টার কমিটি বা কেন্দ্র কমিটি, বুঝতে পারতেছেন তো? একই। পুনর্গঠন বলতে আজকে তো একটু হজবরলা মনে হইল, এটাকে পুনর্গঠন করতে হবে। আমি তো পয়েন্ট আগেই নোট ডাউন করছি, পয়েন্টটা কাজে লেগে গেল। এটাকে ভোট কেন্দ্রে আমরা চাই থানা আমির ছাড়া থানার কর্মপরিষদ সদস্য, নায়েবে আমির, সেক্রেটারি, ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি পর্যন্ত প্রত্যেককেই আমাদের ভোট সেন্টারের মূল কমিটির সাথে, ভোট সেন্টারের কমিটির সাথে অর্থাৎ কেন্দ্র কমিটির সাথে সম্পৃক্ত থাকতে হবে। কেউ হবেন সভাপতি, কেউ সেক্রেটারি। এই দায়িত্বশীলদের দিয়ে কেন্দ্র কমিটি করতে হবে। কি বুঝতে পেরেছেন? এই জন্য যে কমিটি এখন গঠন করা হয়েছে, যেখানে থানা পর্যায়ের দায়িত্বশীল নেই সেখানে থানা পর্যায়ের দায়িত্বশীলদেরকে এই কমিটির সাথে সম্পৃক্ত করতে হবে। এটা আর দেরি করা যাবে না। এটা এই যে আমরা এখন বুথ ভিত্তিক কমিটি গঠন করতে বলছি, এর ফাঁক দিয়েই আমাদের এটা সাংগঠনিক এবং বাইতুল মাল পক্ষের একটা কাজ। আমরা আমাদের ভোট কেন্দ্রগুলোকে পুনর্গঠন করব, কমিটিগুলোকে, ঠিক আছে? যেখানে উপযুক্ত দায়িত্বশীল আছে ওকে, যেখানে থানার কর্মপরিষদ সদস্যের থাকার সুযোগ আছে সেখানে থানা কর্মপরিষদ সদস্যকে দিতে হবে। এইভাবে ওয়ার্ড সেক্রেটারি পর্যন্ত এই কমিটির সাথে সম্পৃক্ত করতে হবে। আর বিভিন্ন পেশার প্রতিনিধিত্ব যারা রয়েছেন তারা থাকবেন। যারা আছেন কমিটিতে, এই কমিটিকে সাথে কিছু যোগ বিয়োগ হবে। এই কমিটিকে আমরা পুনর্গঠন করব ইনশাআল্লাহ। এরপরে 10 নাম্বার হচ্ছে ভোটার ট্রান্সফার করতে হবে। একটু হাত উঠান। এই অঞ্চলের ভোটার যারা নন তারা হাত উঠান। এই আসনের ভোটার যারা নন তারা হাত উঠান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ভোটারই তো না, আপনার কি ভোট করবেন আপনার? আচ্ছা, ভোটার যারা তারা হাত উঠান। হ্যাঁ,
হাত নামান। আচ্ছা, এরপরে আবার হাত উঠান যারা ভোটার না তারা। এখন জয়যুক্ত হয়েছে কে? না না হ্যাঁ, ওই নিজ নিজটা বলতেছেন, তাই না? আমরা তো এখান থেকে দেখতেছি কে না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত। ভোটার যারা নয় তাদের সংখ্যাই কিছুটা হলেও বেশি, অর্থাৎ আমরা যদি 50-50ও ধরি, এটা হলে চলবে না। আজকের সিদ্ধান্ত হচ্ছে যারা ভোটার নয় 6 আসনে, ভোটার ট্রান্সফার করে 6 আসনের ভোটার হতে হবে। রাজধানীর হৃৎপিণ্ড হিসাবে, যদি হৃৎপিণ্ড আমাদের না থাকে তাহলে তো জীবনই থাকে না, নাকি? সুতরাং রাজধানীর হৃৎপিণ্ডকে জয় করার জন্য সর্বশক্তি নিয়োগ করবো আমরা ইনশাআল্লাহ। আর তারই অংশ হিসাবে যারা ভোটার অন্য জায়গায় রয়েছে ট্রান্সফার করে 6 আসনে ভোটার হইতে হবে। কি চুপ করে থাকলেন কেন? আশ্চর্য ব্যাপার। চিৎকার দিবেন, চিৎকার দিলে হবে, আপনি নিজেই তো ভোটার না, কিসের চিৎকার দেন? ঢাকা 6 আসনে আমরা যে কোনো মূল্যে বিজয় চাই, এবং সেই বিজয় নিশ্চিত করার জন্য প্রথম শর্তই হচ্ছে আমরা যারা ভোটার বাইরে আছি ঢাকা 6 আসনের ভোটার হতে হবে তাদের, ইনশাআল্লাহ। ঢাকা 6 আসনের ভোটার হতে হবে তাদের। প্রিয় ভাইরা, 11 নম্বর হচ্ছে 11 নম্বর হচ্ছে যারা নগর ভবন 40 দিন অবরুদ্ধ রাখতে পারেন, সরকার যাদের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে না, যারা নিজের দলের কর্মীকে খুন করতে করতে শতপার হয়ে যায়, যারা নাবালিকা মেয়েকে তারা বিয়ে করতে না পেরে ওই মেয়ের বাবাকে পর্যন্ত হত্যা করার মতো নির্মম কার্যক্রম করতে পারে, আগামী দিনে ভোট সেন্টার দখলের যেন তেনভাবে ক্ষমতায় যাওয়ার চক্রান্ত ষড়যন্ত্র তাদের থাকতে পারে, এটিকে থামিয়ে দেওয়ার জন্য ভোট সেন্টারের নিরাপত্তা